তখন বেলায় 10:30 11টা বাজে। নিয়ম মতো মা ফোন করলো, কিরে মানি কি করছিস? আমি খুব খুশি হয়ে বললাম, এই তো মা, ময়দা মাখছি। জানো, আজ তুলতুলির 5 বছরের জন্মদিন এ বাড়িতেই সেলিব্রেট হবে। ওই ছোট করে হবে আর কি। তুলতুলির কাকু কাকিমা ঠাম্মা দাদু আসবে, আর বড় আর ছোট ননদরা আসবে। জানো মা, আমি আজ প্রথম চা বানিয়ে সবাইকে খাইয়েছি। সবাই খুব প্রশংসা করেছে। ঘুগনিটাও আমিই করব আজ। শুনেই মা হঠাৎ খুব গম্ভীর হয়ে গেল। বলল, এই জন্য জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করতে বারণ করেছিলাম। ননদের মেয়ের জন্মদিন বাপের বাড়িতে হবে কেন, বরং তোদেরই তো ওদের বাড়িতে নিমন্ত্রণ খেতে যাওয়ার কথা। ছোট সংসার হলে এইসব জোর ঝামেলা পোহাতে হয় না। না আবার মজা বোঝো, খাটিয়ে খাটিয়ে মেয়েটাকে আমার মেরে দেবে এরা। আমি হা হা করে উঠে বললাম, এসব কি বলছো মা, কেন বলছো? এ বাড়িতে সবাই হাতে হাত লাগিয়ে কাজ করে। এক জায়গায় হলে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, কারোর গায়ে লাগে না গো, খুব আনন্দ হয়। আমি তো জোর করে বা বাধ্য হয়ে কিছু করছি না, নিজের ইচ্ছাই করছি। মা ঝেঝে উঠে বলল, এখন বাধ্য হয়ে করতে হলেও কি স্বীকার করবে তুমি? বাপি মার কথা না শুনে নিজের ইচ্ছায় জেদ করে এই ছেলেকে বিয়ে করলে। বিয়ে হয়েছে 2 মাসও পেরোয়নি, এখনই 20 জনের রান্নার দায়িত্ব তোমার ঘাড়ে ফেলে দিল কেন? নতুন অবস্থায় যদি এই হয়, তাহলে পরে কি হবে ভেবেই আমি কুল পাচ্ছি না। যে মেয়েকে আমি বিয়ের আগের দিন পর্যন্ত জল গড়িয়ে খাইয়েছি, সে নাকি কোমর বেঁধে রান্না করছে 10 জনের। যাই হোক, 2 দিন করে দেখো, তারপরে শখ মিটে যাবে। আমি রাখছি এখন। সাবধানে আগুনের কাছে কাজ করো, চোখে মুখে যেন তেল ছিটকে না লাগে। আমি হেসে ফোনটা রেখে দিলাম। মা এত চিন্তা করে না। মেজ ননদের মেয়ে তুলতুলি গরমে ছুটি পড়েছে বলে মামার বাড়িতে আসার কথা। এর মধ্যে জন্মদিন পড়ে গেছে, তাই আমি আর আকাশ দুজনেই বললাম, একেবারে এখানেই ছোট করে একটা ঘরোয়া অনুষ্ঠান করা হোক, তাতে ও আনন্দ পাবে, আমাদেরও একটা গেট টুগেদার হয়ে যাবে। ঘুগনির মশলা করতে করতে কিন্তু আমার মনটা মেঘলা হতে লাগলো। মায়ের বলা কথাগুলো মনে ঘুরপাক খেতে লাগলো। যে মন নিয়ে তুলতুলির জন্মদিন করব ভেবেছিলাম, ঠিক যেন সায় পাচ্ছিলাম না। ভাবছিলাম, তাহলে কি ভুল সিদ্ধান্ত নিলাম? সত্যিই কি আদরে বড় হওয়া আমি জয়েন্ট ফ্যামিলিতে এসে খুব সমস্যায় পড়ে যাব? কিন্তু এখনো পর্যন্ত এরা আমাকে মাথায় তুলে রেখেছে। অচিরেই কি সেটা বদলে যাবে? এমনকি বিয়ের আগে মায়ের সতর্ক বার্তাটাও কানে ভাসতে লাগলো। মা বলেছিল, বিয়ের পর ননদরা তোকে সুখী হতে দিলে হয়, ভাইয়ের ওপর অতিরিক্ত দাবি থাকলে তুমি ও বাড়িতে কিন্তু টিকতে পারবে না। সব মিলিয়ে মনটা তেতো হয়ে গেল। সকালের সেই ফুরফুরে ভাবটা আর নেই, সব কেমন বিশ্রী লাগছে। দুপুরের খাওয়া দাওয়ার পর মনে হলো, সত্যিই তো শরীরটা খুব বেশি ক্লান্ত লাগছে। এত ঝামেলা আগ বাড়িয়ে না নিলেই হতো। আবার রাতের জন্য বিরিয়ানি চিকেন চাপ রান্নার ঝামেলা আছে। নিজের নির্বুদ্ধিতায় নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছা করলো। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। ক্লান্ত শরীরে যখন ঘুম থেকে উঠলাম, তখন এই রাত 8টা বাজে। নিচে খুব হল্লা হচ্ছে। চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়েছি, এমন সময় বড় ভাগ্নি এসে বলল, আরে মামি, তুমি ঘুমোচ্ছ বলে কেক কাটা পোস্টপন রাখা হয়েছে, সবাই তোমার ওঠার অপেক্ষা করছে। কেকটা দেখতে এত সুন্দর, আমি আর ওয়েট করতে পারছি না, তাড়াতাড়ি চলো বলে টানতে টানতে নিচে নিয়ে গেল আমাকে। আমি তো অবাক, আমার ঘুম থেকে ওঠার অপেক্ষায় সবাই এতক্ষণ বসে আছে। ডাইনিং ভর্তি লোকজন, সবাই এসে গেছে, আর তাদের মধ্যমণি হয়ে বসে আছে আমার মা বাপি। মায়ের চোখ মুখ হাসি দেখে বোঝার উপায় নেই সকালে এই মাই ওই কথাগুলো বলেছে। কিন্তু মাকে তো নিমন্ত্রণ করা হয়নি। তাহলে শাশুড়ি মা আমাকে চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন, আদা দিয়ে করেছি, নে এটা খা, মাথা ছেড়ে যাবে। তোর মাকে দুপুরে ফোন করেছিলাম, আসতে চাইছিলেন না বলে আকাশকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তোর মা বাপিকে তুলে এনেছে, ওনারা দেখুক তাদের আদরের মেয়ে কেমন একটু একটু করে তাদের যৌথ পরিবারে একজন হয়ে উঠেছে। সবসময় ঘটা করে নিমন্ত্রণ করা লাগে নাকি? তাহলে আর আপন আত্মীয় কিসের হলো? আমি অপ্রস্তুত হয়ে বললাম, কিন্তু মা, আমার যে বিরিয়ানি রান্নার কথা ছিল, এখন তো 8টা বেজে গেছে, আমাকে কেউ ডাকলে না কেন, কি হবে এখন? ছোট ননদ হেসে বলল, তুই ভাবলি কি করে সারাদিন পর তোকে আবার রান্না করতে দেব? আমি মেজ দিয়া তোর বর মিলে করে ফেলেছি, খেয়ে দেখ তো কেমন হলো। বলেই আমার খাওয়ার অপেক্ষা না করে প্লেটে একটু বিরিয়ানি এনে আমাকে 1 চামচ খাইয়ে দিতে গেল। শাশুড়ি মা মাথা দিয়ে বললেন, আরে কি করছিস ছুটকি, এইমাত্র চা খেয়েছে, মেয়েটাকে মারবি নাকি? ঢাকা দিয়ে রাখ, একটু পরে দিবি। সবসময় ওরা এটা করে, ভালো মন্দ যা কিছু থাকে নিজের হাতে খাইয়ে দেয়। আমার মা অবাক হয়ে ঘটনা দেখছে। আমাদের 3 জনের 1 ফোঁটা পরিবারে এই দৃশ্য বিরল। আমার শাশুড়ি মা হেসে বললেন, কি দেখছেন বিয়ান?
আমরা এমনই। মা হিসেবে আপনার চিন্তা হওয়া স্বাভাবিক, আমিও তো মেয়ের মা, আমি বুঝি আপনার চিন্তা। কিন্তু কি জানেন তো, বিচ্ছিন্ন কিছু ঘটনা যেমন আছে, বিচিত্র মানসিকতার মানুষও তো আছে। সবাই খারাপ হলে কি সংসার ব্যালেন্স থাকতো বলুন? বড় ননদ মায়ের হাত ধরে বলল, মাসিমা আপনি মা, আমাদের সবার আদর এক জায়গায় করলেও আপনার একার আদরে পাল্লাটাই অনেক বেশি ভারী থাকবে। আপনার মতো করে হয়তো আমরা ওর যত্ন করতে পারবো না, কিন্তু চেষ্টা করব। আমরা 3 বোনের মধ্যে এখন যোগ হয়ে গেছে ও, আমরা 4 জন। 3 বোনের মধ্যে শুধু ওকে নিয়ে আলোচনা হয়। ও কি খেতে ভালোবাসে, কি পড়তে ভালোবাসে, কিভাবে ওকে একটু আনন্দে রাখা যায়, এই আলোচনাই করি। একান্নবর্তী পরিবারে যেমন নিজের পছন্দের জিনিসটা ভাগ করে খেতে শিখতে হয়, তেমনি খারাপ সময়, বিপদ আপদে এগুলোও ভাগ করতে হয় বলুন। শ্বশুরমশাই বলল, একান্নবর্তী মানেই সবসময় প্রাইভেসি নষ্ট, অতিরিক্ত খাটুনি, শেয়ার করার বিরক্তি, এগুলো হয় না বেয়ান। সুখ দুঃখ সঙ্গে নিয়ে একযোগে বাঁচার একটা আনন্দ আছে, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার একটা ঝিল আছে, অন্যের ভালো মন্দ খেয়াল করার একটা দায়িত্বশীল মানসিকতা আছে, যেটা জীবনটাকে চিনতে শেখায়। কথায় আছে না, যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন। একান্নবর্তী হয়েও ভালো থাকা যায়। মা বাপের হাসিটা দেখে বুঝলাম এতদিনে পরিবারটাকে তারা মন থেকে মেনে নিতে পেরেছেন। আমারও অহেতুক চিন্তার ভারটা নেমে গেল। সেই জন্যই নাকি মায়ের হাতের আদা চায়ের গুণে মাথাটা ছেড়ে গেল কি জানি। মনে মনে প্রতিজ্ঞা করলাম, সর্বত্রই ভাঙনের যুগে আমি পরিবারটাকে বেঁধে বেঁধে রাখবো। কেয়ারিং সবাই পায় না, ভালোবাসা অনেক কষ্টে মেলে, তাকে সামান্য কারণে হেলাফেলা করতে নেই। কলমে পার্বতী মোদক, কণ্ঠে পারমিতা।